বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। অপহরণের পর বিক্রির পরিকল্পনা হয়েছিল, এই শিরোনামে কালবেলাতে খবর ছাপা হয়েছে। এই খবরটি পড়ার পর আমার মনে হয়েছিল যে এটি কি কোনো ব্যক্তি সিনেমা করবার জন্য কি এরকম ঘটনা লিখেছেন কিনা, কিন্তু আসলে বিষয়টি সেরকম না। বিষয়টি আসলে বাস্তবে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ঘটেছে। সকাল 7:30টায় মিরপুর কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিরা বিনতে মারুফ। কুড়িলের বসুন্ধরা গেট এলাকা থেকে তিনি ভাড়ায় চালিত বাইক নিয়ে রওনা হন। বাইক নিয়ে মিরপুর 10 নম্বর গোল চত্বরের কাছাকাছি পৌঁছালে প্রচণ্ড জ্যামে পড়েন। জ্যাম না ছাড়ায় বাইক থেকে নেমে কিছু রাস্তা হেঁটে গিয়ে গোল চত্বর থেকে ভিক্টর প্লাস নামে একটি বাসে ওঠেন। বাসের জানালা সংলগ্ন সিটে বসার কিছুক্ষণ পরে এক মাঝবয়সী নারী এসে পাশের সিটে বসেন, অর্থাৎ এই মেয়েটির মাহিরা বিনতে মারুফের পাশে বসেন। এক পর্যায়ে ওই নারীকে বাসের বাইরে থেকে কেউ একজন কিছু একটা দেওয়ার জন্য জানালা খোলেন এবং ওই নারী সেটা হাত বাড়িয়ে নেন। যে বস্তুটি এই দুজনের মধ্যে আদান প্রদান হয় সেটা ধরা হলো মাহিয়ার নাকের সামনে। এরপরে ধীরে ধীরে চেতনা হারাতে থাকেন মাহিরা। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আবিষ্কার করেন একটি টিনে ঘেরা নির্মাণাধীন ভবনের একটি কক্ষে। মারাত্মক ব্যাপার স্যাপার। মাহিরা এমনটাই জানিয়েছেন কালবেলাকে। গত রোববার মাহিরা নামের এই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর রাজধানী থেকে নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। অপহরণকারীদের চোখ ফাঁকি দিতে পালিয়ে আসার ঘটনা বর্ণনা করেছেন মাহিরা। তিনি বলেন, আমার যখন জ্ঞান ফেরে তখন নিজেকে টিনে ঘেরা একটি নির্মাণাধীন ভবনের রুমে মাদুরের উপর দেখতে পাই। আমার আশেপাশে একজন নারী ও 4-5জন পুরুষ মানুষ ছিল। তারা নিজেদের মধ্যে সাংকেতিক ভাষায় আলাপ করছিলেন। এদের মধ্যে এক নারীকে আমি চিনতে পেরেছি, যিনি বাসে আমার পাশের সিটেই বসেছিলেন, আর একজন পুরুষকে চিনেছি যাকে ওই বাসেই আমার সিটের সামনের দিকে দেখেছিলাম। বাকি যে পুরুষ মানুষগুলো ছিল তাদের দেখতে বিদেশি মনে হয়েছিল। এক পর্যায়ে ওখানে যারা ছিল আমি তাদের বলি, আমি এখানে কেন? আমার বাবার সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন। তখন বিদেশি মতো দেখতে একজন বলেন, নো ওয়ে। অপহরণকারীরা মাঝে মাঝে বাংলাতেও কথা বলেছিল উল্লেখ করে মাহিরা মাহি বলেন, তারা যেসব কথাবার্তা বলছিল সেগুলো এমন ছিল যে আমাকে কিভাবে এখন আটকে রাখার স্থান থেকে বের করবে, এজন্য কে কত টাকা পাবে, এছাড়া আমার ছবিসহ নিউজ হয়েছিল, এজন্য তারা উদ্বিগ্ন ছিল। আমাকে কলেজ ড্রেস সহ এখান থেকে বের করলে সবাই চিনে যাবে, তাই আমার পোশাক পরিবর্তন করতে হবে এবং আমার চুলগুলো কাটতে হবে যেন কেউ না চেনে। এজন্য তারা আমাকে একটা ট্রাউজার ও টি শার্ট দেয় চেঞ্জ করার জন্য। যেহেতু একজন নারী বাদে ওখানে সবাই পুরুষ মানুষ ছিল, তাই চেঞ্জ করার জন্য আমাকে একটু স্পেস করে দেয় যেন কাপড়গুলো সে চেঞ্জ করতে পারে। সেই সময় পাশের কক্ষে সবাই কি একটা বিষয় নিয়ে যেন বাকবিতণ্ডায় জড়ায়। তখন ওখানে সবাই চলে যায় আমাকে একা রেখে। ওই সুযোগে আমি নিচে নেমে আসি এবং পালাতে পারি। মাহিরাকে যেখানে রাখা হয়েছিল সেটি আনুমানিক 7-8 তলা নির্মাণাধীন ভবন। ওই ভবনের আশেপাশে আরও 2-3টি একই রকম ভবন আছে। সেগুলোর পাশে বালু, ইট, সিমেন্টের মতো নির্মাণাধীন সামগ্রী মাহিরা দেখতে পেয়েছিলেন। আটকে রাখার স্থান হতে বেরিয়ে
আনুমানিক 40 থেকে 50 মিনিট হেঁটে ও দৌড়ে তিনি ঢাকা মানিকগঞ্জ মহাসড়কে কাছে পৌঁছান। এরপর একজন বাইকারের সহায়তা নিয়ে আসেন সাভার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের কাছাকাছি। এমন বর্ণনা দিয়ে মাহিরা বলেন, পথে অনেক রিক্সা চালক ও বাইকারের কাছে হেল্প চাই, কিন্তু কেউ আমার পোশাক ও খালি পা দেখে হেল্প করেনি। একজন বাইকারের সাহায্যে আমি এক জায়গায় এসে নামি। আমার বাবাকে কল করার পরে তারা লোকাল থানার পুলিশ, সাভারের এসপি ও র্যাবের কাছে বিষয়টি জানান। এরপর পুলিশ ও র্যাব আসে আমার নিরাপত্তার জন্য। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে মাহিরা ও পরিবারের অন্য সদস্যরা বেশ ট্রমার মধ্যে আছেন। মাহিরা তার বড় বোন মারিয়া বিনতে মারুফ ছাড়া অন্য কারো সঙ্গে কথা বলছেন না। তবে একটি পরীক্ষা দিতে না পারলেও পরের সব পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা দেওয়ার জন্য মানসিক সাপোর্ট যোগাচ্ছেন তার পরিবারের সদস্যরা। বড় বোন মারিয়া কালবেলাকে বলেন, মাহিরা সহ আমাদের পরিবারের সবাই বেশ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। সবশেষে যেটি বলা হয়েছে যে এই বিষয়ে কোনো মামলা হয়নি। পরিবার অভিযোগ করলে আমরা বিষয়টি নিয়ে কাজ করব, তবে এটি অপহরণ না প্রেম ঘটিত ঘটনা সেটা আমরা নিশ্চিত নই। তদন্ত হলেই বিস্তারিত জানা যাবে। তো ভাই বোনেরা, এই যে ঘটনাটি আপনারা শুনলেন, এখন কলেজে পড়ুয়া একটি মেয়ে ছাত্রী, তাকে অপহরণ করা হয়েছিল, এটি তার বাবা মায়ের দাবি কিংবা মেয়েটিরও দাবি। এখন কথা হলো, মেয়েটি যে একটি বাসে উঠেছিল, যাত্রীবাহী বাসে উঠেছিল, একটা বাসে তো আর এই মেয়ে কিংবা যে মহিলা তার পাশে বসেছিল এরা দুজনেই তো নয়, নিশ্চয়ই আরও লোকজন ছিল। তাহলে এই এত লোকজনের ভেতরে এই কলেজে পড়ুয়া ছাত্রীটিকে নেশা জাতীয় কোনো জিনিস তার নাকে ধরে তাকে অজ্ঞান করে তার কথা মতো তাকে কিভাবে ওই ঢাকা মানিকগঞ্জ মহাসড়কের পাশ থেকে 40-50 মিনিট হেঁটে যেতে হয় এরকম দূরত্বে তারা নিয়ে যেতে পারলো, এটি একটি বিষয়। আবার অপরদিকে আরেকটি বিষয়, সেটা হলো যে যদি এই ঘটনা সত্যিই হয়ে থাকে, যদি নিয়েই যায় তাকে যেভাবেই হোক, অপহরণকারীরাই যদি বাসের ভেতরে সবাই বসে থাকে পরিকল্পনা করে যে এইভাবে শিকারি পাবে আর ধরবে, এরকম করবে, তো সেক্ষেত্রে মেয়েটি তো বাসের নাম বলছে, তাহলে সেই বাস কোম্পানির সাথে যোগাযোগ করে কথা বলে তাদেরকে ধরা হোক। এরপর আরও একটি বিষয়, সেটা হলো যে যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল নিশ্চয়ই তিনি পুনরায় হয়তো সেখানে আবার যেতে পারবেন, চিনবেন। ওখানে গিয়ে আশেপাশের লোকদের সাথে আর কথা বলা যে এই ধরনের ঘটনা আরও মানে নিয়মিত ঘটছে কিনা সেটিও আসলে উদ্ঘাটন করা দরকার। এবং সবশেষে যেটি বলবো, এই যে পুলিশ কর্মকর্তারা যেটি বলেছেন যে এটি প্রেম ঘটিত বিষয় কিনা, এই বিষয়টিও তারা তদন্ত করছে, উদ্ঘাটন করতে চেষ্টা করছে। তো এটিও যদি হয় তাহলে যারা এই ধরনের কাজটি ঘটিয়েছে তাদেরকেও আসলে কঠিন শাস্তির সম্মুখীন করা দরকার। এবং এই ঘটনা যদি সত্যিকার অর্থে যারা গিলটি তাদেরকে যদি মানে খুঁজে বের না করা যায়, এদেরকে যদি পানিশমেন্টের আওতায় না আনা যায়, তাহলে বাংলাদেশের অনেক পরিবারের মেয়েরাই আছে যে দিন হলে তাদের অফিসে যেতে হয়, আদালতে যেতে হয়, চাকুরিতে যেতে হয়, বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, বাজারে যেতে হয়, হাসপাতালে যেতে হয়, নানান কাজে তাদেরকে ঘর থেকে বের হতে হয় এবং একাই বের হতে হয়। তাহলে এই শত শত হাজার হাজার, বলা চলে যে কোটি 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 মায়েরা, বোনেরা, মেয়েরা, কিশোরীরা, এরা একটা ঝুঁকির মুখে পড়ে যাবে।
সেটা কিসের ঝুঁকি? নিরাপত্তার ঝুঁকিতে তারা পড়ে যাবে। কাজেই এদেরকে রক্ষা করবার জন্য এ ধরনের যারা ক্রিমিনাল আছে, অপরাধী আছে, এদেরকে দ্রুত ধরে কঠিন এবং কঠোর শাস্তির সম্মুখীন করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।